ব্যাংক থেকে হাজার হাজার কোটি চলে গেছে। আপনাদের সময়ে আপনার শুধু একজন নেতাকে আপনারা গ্রেফতার করতে পারেন, একদিন পরেই 10 টাকা করে বাড়ে নাই। আমি আপনার এই বক্তব্যের সাথে একমত না। এটা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল এবং গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স। আমাদের আজকের আলোচনার বিষয় পেঁয়াজ সংকটের কারণ ও দায়। আমি প্রথমেই অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স আপনার কাছে জানতে চাইব এই বিষয়ে আপনার কি মতামত। পেঁয়াজের জাহাজ বর্তমানে এটা বলার কোনো অবকাশ থাকে না। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে পেঁয়াজ একটা অত্যাবশ্যকীয় জিনিস। এটার ঝাঁজে আজ মানুষ দিশেহারা, আর এই ঝাঁজটার জন্য দায়ী আমি মনে করি সরকার দল থেকে বা রাষ্ট্রের বিভিন্ন নেতৃস্থানীয় জনপ্রতিনিধিরা যে কথাটা বলতেছেন যে একটি চক্র, আসলে চক্র নয়, এটা সরকারের অবহেলাজনিত কারণেই আজকে পেঁয়াজের এই ঊর্ধ্বগতি। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স যেভাবে দায়ী করছেন সরকারের সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়নি বলে, এক্ষেত্রে আমি মনে করি যে আপনি যথাযথ এর ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন জনাব মোহাম্মদ কামরুল আহসান রাজ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দোয়েল বাংলা টিভি এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, কলাকুশলী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি দেখবেন সেই সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনার বক্তব্য কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি ওনার জায়গা থেকে, ওনার অবস্থান থেকে সরকারকে দোষারোপ করছেন, এটা স্বাভাবিক, কিন্তু আসলে বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে যে প্রেক্ষাপটে আজকে পেঁয়াজের জাহাজ আমরা বলছি, এই পেঁয়াজের জাহাজটা আমাদের যে আমাদের পেঁয়াজ উৎপাদন এবং আমদানি, সেটার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আমরা সবসময় আমাদের সরকার পূরণ করার চেষ্টা করেছে। এই বছর প্রাকৃতিক দুর্যোগ, খরা এবং অতিবৃষ্টি কারণে শুধু আমাদের দেশে না, যে দেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করি ভারত, সেখানেও এই বিপর্যয় হয়েছে। সেখানে পেঁয়াজের দাম ছিল 8 থেকে 10 রুপি, আজকে সেখানে 100 রুপি পেঁয়াজের দাম ভারতে। সুতরাং আমরা যদি শুধু আমাদের দিকটাই চিন্তা করি তাহলে তো হবে না, আমাদেরকে দেখতে হবে যে যেখান থেকে আমরা পেঁয়াজটা আমদানি করছি তাদের কি অবস্থা। তো সেক্ষেত্রে তো আসলে বাজার মনিটরিং যে ব্যবস্থা বলে একটা কথা আছে, সেই জায়গাটি আসলে কতটুকু শক্তিশালী আমাদের সেটা দেখবার বিষয়। অবশ্যই শক্তিশালী। আমি একমত পোষণ করছি যে ব্যবসায়ীর আমদানিকারকরা বাণিজ্য সচিব মহোদয়ের কাছে ধর্ণা দিয়েছেন, তাকে বলেছেন, যিনি অবসরপ্রাপ্ত বাণিজ্য সচিব, ওনার কাছে ওনারা গিয়েছেন, বলেছেন। কিন্তু একটা জিনিস আমরা সকলে জানি যে আমদানিকারক যারা, তারা অতি মুনাফা লাভের জন্য তারা অনেক সময় ভুল তথ্য প্রদান করে, বিগত দিনে যেটা ভুল তথ্য তারা বিভিন্ন সময় প্রদান করেছেন, সুবিধা গ্রহণ করেছেন, সেই আলোকেই ওনাদের সেই কথাকে গুরুত্ব সাথে দেখা হয়নি। আর পাশাপাশি এই যে দুর্যোগ, এই দুর্যোগ তার বলে কেউ আসে নাই। এই যে আছেন, তো অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, আপনি বলেন এটা কেন তিনি করলেন? আজকে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হচ্ছে, এটা দেখেছেন আগের থেকেই। আজকে চাউলের মূল্য বৃদ্ধি পাচ্ছে ধীর গতিতে, এটা যে কোথায় দাঁড়াবে এটাও বলা যায় না। এখানেও কিন্তু সরকারের এই যে ভুল সিদ্ধান্ত, দায়বদ্ধতা, অথবা এই যে কারসাজি যেটাই বলেন, ওটা সরকার দলীয় লোকজনেরই কাজ। এটাও কিন্তু গভর্নমেন্ট সুনির্দিষ্টভাবে ধরতেছেন না। পর্দা কিন্তু বিরোধী দল কিনে নাই, বালিশও কিন্তু বিরোধী দল কিনে নাই। যে বালিশের মূল্য 7,000, যে পর্দার দাম 35,000 টাকা, এটা কিন্তু বিরোধী দল থেকে কিনা হয়নি। তাদের ঘরে ঘরে পেঁয়াজ আছে, আড়তে যাচ্ছে, যেখানে 2 বস্তা বা 3 বস্তা
আপনার আছে, সেটা ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানা দেয়, বেশি দামে কিনছে। হ্যাঁ বেশি দামে, ওইটার জন্য ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানা করানো হচ্ছে, লোক দেখানো। কিন্তু এটা তো তাদের ওইভাবে তাদেরকে জরিমানা করে লাভ নেই। আমদানিকারকদের এবং যারা আমদানি করেন বা যারা চাহিদা নির্ধারণ করেন তাদের উপরেই গভর্নমেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তাদের কি করা উচিত। দেশের চাহিদা আছে আপনি বলতেছেন 28 লক্ষ, মূলত চাহিদা 30-32 লক্ষ। বর্তমান সময়ে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, রুচিও বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে পেঁয়াজের চাহিদাটাও বাড়তে পারে। এটা কিন্তু গভর্নমেন্ট ওই চাহিদা নির্ধারণ 10 বছর আগে যেটা ছিল সেটাই আছে। অতএব এই চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বাড়তেছে, অতিরিক্ত জনসংখ্যা মিয়ানমার থেকে এসেছে, এটাও তো চিন্তা করতে হবে গভর্নমেন্টের। সেই জিনিসগুলো চিন্তা না করে, চাহিদা নির্ধারণ না করে, লক্ষ্যমাত্রা কত আমদানি সেটা নির্ধারণ না করে 10 বছর আগের যে চাহিদা সেটার উপর ভিত্তি করেই গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে আমি জনাব মোহাম্মদ কামরুল হাসান সরকার রাসেল মহোদয়ের কাছে জানতে চাইব যে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স যেভাবে বলছেন যে সরকারের ব্যর্থতার কথা, দায়বদ্ধতার কথা, এবং উনি যে কারণগুলি বললেন, এখানে আপনার কি বলার আছে? দায়বদ্ধতা তো অবশ্যই রয়েছে, ব্যর্থতা আমি বলবো না, সরকার ব্যর্থ এটা আমি বলবো না, কারণ এখনো সময় ফুরিয়ে যায় নাই, মানুষ পেঁয়াজের জন্য কেউ মারা যায় না। পেঁয়াজের জন্য একটা হাহাকার সৃষ্টি হয়েছে, পেঁয়াজের জন্য আমরা পেঁয়াজের জাজে পড়ছি, এটা সত্য কথা। এই পেঁয়াজের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উদ্যোগ নিয়েছেন, সরকারের সর্বোচ্চ, রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যিনি, সেই মাননীয় প্রধানমন্ত্রী, উনি উদ্যোগ নিয়েছেন। সুতরাং এটার সমাধান খুব অচিরেই হয়ে যাবে। এটাকে আমি সরকারের ব্যর্থতা আমি বলবো না, আমি বলবো যে এখানে যারা মধ্যস্বত্বভোগী, যারা বাজারজাত করেন, যারা আমদানিকারক, তাদের কারসাজির কারণে, সিদ্ধান্তে মাননীয় কারসাজির কারণে রেল অ্যাক্সিডেন্ট সেখানে মাননীয় এই ঘটনাগুলো ঘটছে। সিম্পল একটা পিএস। আজকে আমি আমাদের শ্রদ্ধেয় আমি মঞ্জুর মোর্শেদ প্রিন্স ভাইয়ের কথার ইয়েতে বলতে চাই যে মেয়র আরিফুল হক, শ্রদ্ধেয় মেয়র, উনি লাইনে দাঁড়িয়ে সরকারি টিসিবির গাড়ি থেকে পেঁয়াজ কিনেছেন। বলতে পারবেন কি বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত এরকম লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কখনো কিনেছেন? অথচ আমাদের কিন্তু অসংখ্য এরকম অতীত ইতিহাস রয়েছে। আমাদের সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, উনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে, এই টিসিবির গাড়ি থেকে উনি কিন্তু কিনেছেন। এরকম কিন্তু অতীত আমাদের অনেক নজির রয়েছে। সুতরাং এটাকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে উনি কিনেছেন, আমি মনে করি উনি মানুষকে উৎসাহিত করার জন্য কিনেছেন। আমি অত্যন্ত পজিটিভভাবে দেখছি আরিফুল হক সাহেব যেটা করেছেন, এটাকে আমি অত্যন্ত পজিটিভভাবে দেখছি। উনি মানুষকে উৎসাহিত করার জন্য কিনেছেন, যেন আমরা সকলেই, এখানে তো ধনী গরিবের কোনো বৈষম্য নাই। টিসিবির এই যে আমদানি করা পণ্য, এই যে দ্রব্য, এটা তো ধনী গরিবের কোনো পার্থক্য করা নাই, যেখানে শুধু গরিবরাই লাইন ধরে কিনতে পারবে। পত্রিকায় কিন্তু ধনীরা কিনতে পারবে না, এটা টিসিবির 1 ঘন্টার বেশি চলে না, এটা কিন্তু কোথাও বলা হয় না। বেশি চলে না, আপনাকে সময় দেব। টিসিবির ওইখানে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া নেই, এখানে কোনো ধনী মানুষ এখানে দাঁড়াতে পারবেন না লাইনে, গরিবেরা শুধু এখান থেকে কিনবেন, এরকম কিন্তু কোনো নির্দেশনা নাই। সুতরাং আমি মনে করি যে এখানে দাঁড়িয়ে উনি একটা নজির সৃষ্টি করেছেন, এবং ওনারকে অনুকরণ করে যদি সবাই এখানে গিয়ে দাঁড়িয়ে কিনে, সমস্যা কোথায়? আমাদের যে সমস্যা, আমাদের যে ঘাটতি, সেই ঘাটতি যদি সরকার মেটাতে পারে, সেই চাহিদা যদি সরকার মেটাতে পারে, সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা এখানে কিছু দেখছি না। আমার মনে হয় জায়গায় সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে মেয়র মহোদয় যে পেঁয়াজ লাইনে দাঁড়িয়ে নিলেন, এতে যদি আমরা ন্যায্য মূল্যে সবাই ওখানে যারা বাইরে থেকে উচ্চ মূল্যে কিনি, লাইনে দাঁড়াতে লজ্জা পাই, এই কারণে যাই না, তারাও যদি উৎসাহিত হয়ে ন্যায্য মূল্যে পেঁয়াজ কিনে, তাহলে বাইরে যে উচ্চ মূল্যে যারা বিক্রি করছেন, সিন্ডিকেট ধরাশায়ী, সেই জায়গাটায় আমার মনে হয় যে একটা না এটা আপনি বলতেছেন প্রচন্ড আঘাত লাগবে। টিসিবির যে দেশের বর্তমান যে পেঁয়াজের চাহিদা, টিসিবি তো লোক দেখানোর জন্য কয়েকটা শহরে, ঢাকা শহর, সিলেটে হয়তো বা মেয়র নিবেন,
বা মেয়রকে উদ্বুদ্ধ করা হয়েছে কোনো মাধ্যমে, মেয়র নেবেন, ওটা পত্রিকায় আসবে, এটা মিডিয়ার মাধ্যমে, কিন্তু কোনো মন্ত্রী কিন্তু পেঁয়াজ কিনেন নাই, বা মন্ত্রীর স্ত্রী কিনছেন এরকমও, বা আওয়ামীদের সরকারের কোনো ঊর্ধ্বতন নেতা, রাজনৈতিক নেতা টিসিবির কোনো গাড়ির থেকে লাইন ধরে নিয়েছেন, এটা দেয় নাই। পত্রিকায় এটাও বলেছি যে একটা গ্রুপ লাইনে দাঁড়িয়ে আছে, পেঁয়াজ অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। আবার এটাও পত্রিকায় আসে 40 টাকা কেজি দামের পেঁয়াজ কিনে 4 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিনার পর জট্ট হাঁটি দিয়েছে, মনে হচ্ছে এভারেস্ট বিজয় করেছেন। যাই হোক, সরকারের দায়বদ্ধতা, চরম ব্যর্থতার কারণেই আজকে পেঁয়াজের এই ঊর্ধ্বগতি। চাউলের গতিও একই জায়গায় যাচ্ছে, ওখানেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হবে। রেলের গতিও কিন্তু ওরকমভাবেই 16 জনের প্রাণহানি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়, যদিও সংখ্যাটা আরও বাড়তে পারে। শিশু বাচ্চার লাশ আমরা পত্রিকায় দেখেছি, আরেক শিশু বাচ্চা হাসপাতালে স্বজনকে খুঁজছে, সেখানেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। অন্য মন্ত্রী পরিষদ রাখার তো কোনো প্রয়োজন নেই। বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী তো পদত্যাগ করা উচিত, ওটা তো প্রধানমন্ত্রী নিতে পারে। প্রধানমন্ত্রী বললেন বিমানে পেঁয়াজ উঠেছে, এটাও কিন্তু শিল্পমন্ত্রী বলতে পারে নাই, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রী বলতে পারে নাই। অতএব সমস্ত কিছুই যদি এক জায়গায় থাকে, এক কেন্দ্রে, সমস্ত ক্ষমতা এক কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু অন্য কোনো মন্ত্রীর কোনো প্রয়োজন নাই, সংসদের বলবো যে এখানে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা। ওইটা সফলতা আপনার দৃষ্টিতে সফলতা, কিন্তু আরেক দৃষ্টিতে প্রধানমন্ত্রী দেখেছি নতুন রূপ, স্বৈরতন্ত্রের নতুন রূপ। আপনাদের সরকারের সময় তো এর কোনো পরিবর্তন ঘটে না? অবশ্যই পরিবর্তন ছিল, অবশ্যই পরিবর্তন ছিল, একই তো অবশ্যই পরিবর্তন ছিল। পূর্বের অনেক সাবেক প্রধানমন্ত্রী জানতেনই না, আমি বলবো যে সাবেক প্রধানমন্ত্রী খবরই রাখতেন না। আর মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী উনি তো খোঁজ খবর রাখেন, উনি তো রাখবেন, উনি সারা দেশের খোঁজ রাখেন, উনি তো রাখবেন, প্রত্যেকটা সেক্টরের খোঁজ খবর উনি রাখবেন। এজন্যই উনি প্রত্যেকটা ব্যাপারে উনি দুর্নীতি হস্তক্ষেপ করেন এবং সঠিকভাবে এটাকে সমাধান করার চেষ্টা করেন। সারা বাংলাদেশে যেভাবে চেয়ে গেছে, উনি তো রাখবেনই। 7-8 জন যারা তার হয়তো আভ্যন্তরীণ কুন্দলে জড়িত, তাদেরকে বলির পাঠা বানিয়ে দুর্নীতিকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা, পেঁয়াজের ঊর্ধ্বগতি দেখিয়ে সরকারের ভিতরের যে অপকর্মগুলো, এটাকে ঢাকার একটা চেষ্টা, এছাড়া তার কোনো কাজ নেই। কিন্তু সব একটা জিনিস হলো আমাদের যে হিসাব, জবাবদিহিতা জনগণের। 250 টাকা 300 টাকা কেজি পেঁয়াজ কিনলেন, চাউলের দাম 10 টাকা কেজি বেড়ে গেছে। এই যে জনগণের যে উপরে চাপ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার যে অক্ষমতা, যে জনগণ ক্ষিপ্ত, সেই জনগণের ভোটে তো এই সরকার নয়। অতএব এই সরকারের কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতাও নাই। দায়বদ্ধতা একমাত্র জনগণ যদি ভোটে নির্বাচিত হতো, জনগণের সামনে দাঁড়াতে হতো যে আমরা ভোট চাই, আমরা ভালো কাজ করেছি, সেই ক্ষেত্রে দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে। অতএব কার কাছে দায়বদ্ধ? কিন্তু পেঁয়াজ নিয়ে এই সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে আমরা দেখলাম, এর আগে কি এই ধরনের কোনো ঘটনায় অন্য কোনো সরকার এত গুরুত্ব দিয়ে এই দায়িত্বগুলো পালন করেছে? 25 টাকার পেঁয়াজ কোনো সরকারের আমলেই 250 টাকা হয়নি। অতীত হিসাব করেন, এই ধারাবাহিকতা, এই ডিজিটাল যুগ, যেভাবে গতি বাড়ছে, আমরা ডিজিটাল যুগ বলি, যেভাবে গতিটা বাড়ছে, এত দ্রুত বেড়েছে। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই দেখা যাচ্ছে 10 টাকা, কোনো মার্কেটে 10 টাকা বৃদ্ধি পাচ্ছে, কোনো মার্কেটে 20 টাকা বৃদ্ধি পাচ্ছে। এই যে গতি, এই গতি বাড়তে বাড়তে নভেম্বরের 1 তারিখ থেকে, এই যে নভেম্বরের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত গতি এখন হয়তো বা সীমিত, যেহেতু বিমানে উঠেছে পেঁয়াজ। এই শব্দটা বলার পর থেকে, এই শব্দটা আগে কেন বলা হলো না? মানুষকে কেন, হাজার হাজার কোটি কোটি মানুষকে কেন এত ঊর্ধ্বগতির পেঁয়াজ কিনতে হলো? এ তো কেউ সরকার দলের মতো দুর্নীতি করে পেঁয়াজ কিনে রাখতে ক্ষমতা সকলের নাই। এটা তো গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, প্রতিদিন 1 কেজি 1/2 কেজি করে পেঁয়াজ কিনতে হয়। সেখানে ওনাদের এই যে নাবিশ্বাসটা, এটা তো গভর্নমেন্ট আগেই এই সব স্লোগানটা, এই শব্দটা বলতে পারতো। আমদানি হচ্ছে, আসতেছে পেঁয়াজ, এটা তো আগেই উদ্যোগ নিতে পারতো দ্রুত গতিতে। এই সিদ্ধান্তটা
দেখে শুনে বুঝেই নেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অবজারভেশন করছিলেন, বাজারের যে অবস্থা সেটা অবজারভেশন করার পরেই উনি সিদ্ধান্তটা দিয়েছেন। এটা হুট করে এই সিদ্ধান্তটা নেন নাই, একদিন পরেই 10 টাকা করে বাড়ে নাই। আমি আপনার এই বক্তব্যের সাথে একমত না। এটা হচ্ছে যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 220 টাকা, 250 টাকা এইভাবে বেড়েছে। আর এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন, যেমন পেঁয়াজ উনি বিমানে করে পেঁয়াজ আনার জন্য এস আলম গ্রুপ এবং আমাদের অন্যান্য যে আরও 2টা গ্রুপকে উনি দিয়েছেন, এই পেঁয়াজ আনার দায়িত্ব দিয়েছেন। উনি ওনাদেরকে ডেকে এনে উনি এই দায়িত্বটা দিয়েছেন। সুতরাং উনি অত্যন্ত সচেষ্ট রয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য কোনো দুর্ভোগ না থাকে, মানুষ যেন কোনো কষ্ট না করে, এই জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন, অনবরত উনি চেষ্টা করে যাচ্ছেন। তো সুতরাং আমরা আজকে বিতর্কের জন্য শুধু বিতর্ক না, আমরা শুধু বলবো যে আমাদের সবাইকে মানবিক হতে হবে। আমরা যদি সকলে আজকে যারা ব্যবসাটা করছে পেঁয়াজের ব্যবসা করে অতি মুনাফা লাভের যারা চেষ্টা করছে এই দুর্যোগকে কাজে লাগিয়ে, তারা যদি একটু মানবিক হতো তাহলে হয়তো আজকে আপনি যদি বলেন দুর্নীতির কথা, দুর্নীতি শুরু করেছে কোন সরকার? আজকে দুর্নীতি আপনি বলছেন দুর্নীতি করে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করা হয়েছে। দুর্নীতি তো শুরু হয়েছে তারেক রহমানের সময় থেকে। বিএনপির সময়ে তারেক রহমানের দুর্নীতি খাম্বা তারেক নামে আজকে উনি পরিচিতি লাভ করেছেন। এই যে দুর্নীতির যে একজন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সন্তান, উনি যদি দুর্নীতির বীজ বপন করে থাকেন তাহলে তো বাংলাদেশের দুর্নীতির বীজ ছড়াবেই এবং সেই দুর্নীতিতে বাংলাদেশ আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। আজকে যারা বাজার নিয়ন্ত্রণ করে, আমি বলবো না যে তারা বিএনপির, তবে অবশ্যই বেশিরভাগ যারা ব্যবসায়ী তাদের সাথে তারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপির সময়ে এই সমস্ত আমদানিকারকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। আজকে যদি বলি যে সেই বিএনপির আমদানিকারকরাই আজকে এই অবস্থার সৃষ্টি করেছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এটাও আমরা বলতে পারি। কিন্তু আমরা আসলে চাই যে পেঁয়াজের সমস্যার অতি দ্রুত সমাধান হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় এই সমস্যাটা দ্রুত সমাধান হোক। এর জন্যই উনি খুব দ্রুত যেন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছায়, যেন বিমানে করে পেঁয়াজ আনার ব্যবস্থা। না, এটা বলবেনই আপনারা বলবেন যে কারণটা হলো বজ্রপাত হইলে বলেন বোম ফুটছে, সেইখানে মামলা দেন। এটারও পত্রিকায় আসছে, ন্যাশনাল পত্রিকায়। তারপরে দুর্নীতির কথা বলেন, দুর্নীতির সূচনা বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্য দিয়েই পাওয়া যায় যে কম্বল চুর কারা। উনি নিজেই কিন্তু বলে গেছেন যে 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? আপনারা দুর্নীতিতে কারা গ্রেপ্তার হচ্ছে বর্তমান সময়ে, এইটা একটু দেখেন নজর। আর যাদের দুর্নীতির কথা বললেন, আমাদের বিএনপির থেকে চেয়ারপারসন, বাংলাদেশের পরপর 3বারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় আপনারা এই দুর্নীতির মামলার কথা বলে যে মামলায় আটক রেখেছেন, 5 বৎসরের সাজা হয়েছে, রিসেন্টলি সাজা হয়েছে এমপি হারুনুর রশিদ, তার জামিন হয়েছে 5 দিনে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার জামিন হয় না। ক্ষেত্রেও যে দুর্নীতিটা করতেছেন, এটাও তো দেশবাসী দেখতেছে। এই যে বালিশ দুর্নীতি, তারপরে পর্দার দুর্নীতি, বালিশ দুর্নীতি, পর্দার দুর্নীতি, এটা কিন্তু সরকারের কোনো কর্মী করে নাই, এই দলের আওয়ামী লীগের কোনো কর্মী করে নাই। এটা কিন্তু করেছে কর্মকর্তারা, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীরা। সুতরাং প্রজাতন্ত্রের কর্মচারী যেটা করেছে সেটার দায় এবং সেটার বিচার অবশ্যই সরকার করবে। আপনি বলেছেন কারা গ্রেপ্তার হচ্ছে, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে হ্যাঁ, সরকার দলের সদস্যরাই গ্রেপ্তার হচ্ছে এবং সেই সৎ সাহস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। উনি দেখিয়ে দিচ্ছেন যে উনি ওনার দলের কোনো নেতাকে, কোনো কর্মীকে উনি ছাড় দিবেন না। উনি এই ব্যাপারে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন। এটা যদি আপনারা দেখাতে পারতেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের সময়ে একজন নেতাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই, বরঞ্চ আপনাদের সেই সময়কার লোক মানুষের, আজকে ক্রিয়া সংগঠক লোক মানুষের, উনিও কিন্তু গ্রেপ্তার হয়েছে। ওনার কথা কিন্তু আপনি বলবেন না। আপনি বলবেন, আপনি চোখে আঙুল দিয়ে দেখাবেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাদেরকে। এটা আমরা বুঝি, কিন্তু আমি বলতে চাই যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। উনি চান বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে। উনি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠন করতে চান। বঙ্গবন্ধু বলেছেন যে আমার কম্বল কোথায়, ঠিক আছে, উনি তখনও এটার প্রতিবাদ করেছিলেন। উনি যদি নীরবে সয়ে যেতেন তাহলে কিন্তু এটা আপনিও জানতেন না, আমিও জানতাম না। উনি কিন্তু সবসময় সেটা প্রতিবাদ করেছেন এবং ওনার কন্যা আজকে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনিও সেটার
উনি চান বাংলাদেশটাকে একটা স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে, এবং সেজন্যই নিজ দলের বিরুদ্ধে উনি আগে এই শুদ্ধি অভিযান শুরু করেছেন। ওই 7 জনকে গ্রেপ্তার করে দেশের দুর্নীতিটা প্রকাশ বন্ধ হবে এটা বলা যায় না। দুর্নীতি তো এটা পরে, এটা ক্যাসিনো গ্রুপ, কিন্তু পূর্বের ব্যাংক ডাকাতি আসেন, সেখান থেকে আসেন, তারপরে আপনার শেয়ার বাজার লুট ইত্যাদির থেকে আপনারা নিজেরাই দেখেন। আর যে প্রশাসনের কথা বললেন, সেই প্রশাসনকে মূলত আপনাদের কিছু বলার সুযোগ নেই। কারণটা হলো এই প্রশাসনের উপরে নির্ভর করেই 30শে ডিসেম্বর রাতে এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কিছু বলার সুযোগ আছে কিনা এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা আশাবাদী যে উনি প্রত্যেকটা স্তরে স্তরে এই অভিযান, শুদ্ধি অভিযান পরিচালনা করবেন। উনি বলেছেন এই অভিযান চলমান থাকবে, এই অভিযান চলবে। এই অভিযানের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরকে শুদ্ধ এবং শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আমরাও চাই, এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরাও চাই মন্ত্রী এমপিদের হিসাবটা আসুক, তারা সম্পদ বিবরণটা দেখ, তারা আগে কত টাকার মালিক ছিল, এখন কত টাকার মালিক, এটা তো দেখাই যাচ্ছে। এটা তো হচ্ছে না, কিন্তু আপনারা তো দিচ্ছেন না। সংসদে প্রকাশ করেন পত্রিকায়, দেখেন যে আপনাদের এমপি মন্ত্রীদের হিসাবটা দেখান, প্রথম অবস্থায় কি ছিল আর এখন কি পর্যায়ে আছে। এটার হিসাব দেখালে তো আঙুল ফুলে কলা গাছ হয়েছে কারা কারা, এটা প্রমাণ বেরিয়ে যায়। এই যে ব্যবসা, পেঁয়াজ 250 টাকা, এই ব্যবসা আমদানিকারকদের যেই হারে জরিমানা করতেছেন ছোটখাটো সরকার বসে নাই, এই যে ব্যাপারটা সরকার কিন্তু বসে নাই, সরকার প্রায় 2000 তাদেরকেও কিন্তু 2000 ব্যবসায়ীকে জরিমানা করেছেন। এটাও আপনাকে মাথায় আনতে হবে যে সরকার কিন্তু বসে নাই, সরকার চেষ্টা করছেন, সরকার আন্তরিকতার সহিত চেষ্টা করছেন এবং কঠোর হস্তে দমন করার চেষ্টা করছেন। ব্যর্থতার কারণে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত, ব্যর্থতার কারণে শিল্পমন্ত্রীর পদত্যাগ করা। পদত্যাগই সমস্যার সমাধান নয়। আপনার যেহেতু প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হয়, বিমানে পেঁয়াজ উঠাতে হয় প্রধানমন্ত্রীকেই, সেখানে এই মন্ত্রীদের থাকার কোনো কারণ নাই। পদত্যাগই সকল সমস্যার সমাধান না। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবজারভেশন, এটাকে আমি সাধুবাদ জানাই। ওনার বিচক্ষণতা দিয়ে উনি সব সেক্টরের খোঁজখবর উনি রাখেন, এবং রাখেন বলেই আজকে উনি এত দ্রুততম সময়ের মধ্যে, আমি মনে করি যে খুব কম সময়ের মধ্যে মহাবিপর্যয়ের হাত থেকে উনি আমাদেরকে রক্ষা করছেন। আজকে পেঁয়াজের বাংলাদেশে যেখানে পেঁয়াজের আমাদের চাহিদা 28 লক্ষ টন, সেখানে আমাদের উৎপাদন হয় 24 লক্ষ টন। আমাদের সেখানে পেঁয়াজ নষ্ট হয়ে 18 লক্ষ টন পেঁয়াজ আমাদের থাকে। আমরা 2,51,000 টন আমরা পেঁয়াজ আমদানি করেছি ইতিমধ্যে। 2,51,000 2,31,000 টন পেঁয়াজ ভারত থেকে আমরা এনেছি, আর বাদবাকি পেঁয়াজ মিয়ানমার থেকে আমরা এনেছি এবং অন্যান্য রাষ্ট্র থেকে মিশর থেকে আমরা পেঁয়াজ এনেছি। এই যে পেঁয়াজ আমদানির যে প্রক্রিয়া, সেটি তো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে এই দুর্যোগ তো আর বলে কয়ে আসে না। সেই দুর্যোগের কারণে আজকে ভারতে এবং বাংলাদেশের যেহেতু আমাদের আবহাওয়া একই রকম আবহাওয়া, সেখানে অতিরিক্ত খরা এবং বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আজকে বিপর্যয়টা হয়েছে। এই জন্যই আজকে কিছু অতি মুনাফালোভী ব্যক্তিরা যারা মজুতদার, সেই মজুতদাররা আজকে পেঁয়াজ মজুত করে এই কৃত্রিম সংকট তৈরি করে এবং আমাদেরকে এই সরকারকে আমি মনে করি একটা বেকায়দা ফেলানোর জন্য একটা চেষ্টা করেছে। এছাড়া আর এই ব্যাপারটা আর কিছুই না। এটা আপনাদের তথ্যমন্ত্রীর বক্তব্য। তথ্যমন্ত্রী সবসময় বলেন পেঁয়াজের গতিটা বিমানে ওঠার পর থেকে ধীর গতিতে। আজকে পেঁয়াজের দাম নেমে এসেছে, 200 টাকায় নেমে এসেছে। আমি মনে করি আগামীকাল এবং পরশু এর মধ্যে পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এইরকম ভাবে আপনার আজকে আপনার মাধ্যমে বলতে চাই, চাউলের মূল্য কিন্তু বৃদ্ধির গতিতে যাচ্ছে। সেখানে তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয় না যে চাউল বিমান উঠতেছে, এটার ব্যাপারেও আপনারা সজাগ থাকেন। আর তথ্যমন্ত্রী মহোদয়ের জন্য বলতে হয় না যে এই বাজারটা বিএনপির, আমদানিকারকরা বিএনপি, এটা জানি বলে না। সব জায়গায় নাশকতা আর সব জায়গায় বিরোধী দলের এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমদানিকারকরা শুধু আওয়ামী লীগের, এটা বলার কোনো সুযোগ নেই। আমদানিকারকরা বিএনপির হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, জামায়াতেরও হতে পারে আমদানিকারকরা। সেই ব্যাপারে আমদানিকারক তো আমদানিকারক। আমি বলবো যে আমদানিকারকদের কারসাজি এখানে অবশ্যই জড়িত, সাথে প্রাকৃতিক দুর্যোগ আজকে আমাদেরকে এই পেঁয়াজ সংকটের মূল কারণ। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশের পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে। যখন পেঁয়াজ আসবে, পেঁয়াজের মূল্য করে আবার আরেক দিক দিয়ে চাউলের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। এটাই কিন্তু আপনার বর্তমান সরকারের একটা নমুনা, উন্নয়নের নমুনা।
বলতে পারেন এটার সাথে যে উন্নয়নের একদিক দিয়ে- সম্পর্ক নাই। আমি একদিক মনে করি দিয়ে এটা হচ্ছে না, একদিক দিয়ে পেঁয়াজের দাম- সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই যে না, যারা এটা ভুক্তভোগী বেকায়দায়। তাদের একটা কারসাজি। যখন আপনারা তাদের একটা নিজেরা- কারসাজি, তারা কারসাজি করে আপনারা সরকারকে যখন আজকে নিজেরা বেকায়দায় ফেলার জন্য বেকায়দায় চেষ্টা পড়েন, করছে। আমাদের সময় নির্ধারিত শেষের দিকে আমরা শেষ একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। এই যে আমাদের মাঝে মাঝেই এভাবে পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এবং সহজে সেটি আর কমে না, এরকম অবস্থায় আসলে আমাদের কি করণীয় উচিত, আপনি সেই বিষয়ে কি বলেন? আসলে কয়েকটা বিষয় আছে। একটা হলো জবাবদিহি, 2 নাম্বার বাজার মনিটরিংটা, এটা খুব শক্ত হাতে সরকারকে করতে হবে। সরকার যেই থাকুক, ভোটে নির্বাচিত সরকারের অবস্থানটা সবচেয়ে ভালো হয়। আর বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের নির্ধারণ করে দেওয়া এবং এটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার জন্য মনিটরিং সেল করে এটা নিয়ন্ত্রণ করতে পারলেই আমার মনে হয় এই যে অশুভ শক্তির কথা বলে সরকার, সেই অশুভ শক্তি, অশুভ ব্যবসায়ীরা এই বাজারটা আর ওইভাবে ঊর্ধ্বগতি করতে পারবে না। কোনো কিছুর, কোনো নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের ক্ষেত্রেই একই বিষয়টা প্রয়োগ করা উচিত। এরপরে আমি আসব জনাব মোহাম্মদ কামরুল আহসান সরকার। এবার আপনি বলুন। আমিও মনে করি যে বাজার মনিটরিং ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আরো সুন্দর করে ঢেলে সাজিয়ে, যে আমরা যেন আমাদের সরকার যেন বাজার মনিটরিংটা সঠিকভাবে করতে পারে, নির্দিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের মাধ্যমে। তো পাশাপাশি এটাও বলতে চাই যে অনির্বাচিত সরকার বলে কোনো কথা নেই। এই সরকার নির্বাচিত সরকার, সেই সরকার অবশ্যই নির্বাচিত বলেই তার দায় থেকে এই সরকার সমস্ত কাজকর্ম করছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। জনগণের সুবিধা, জনগণের যে প্রাপ্ত যে যেটা যেটা পাওয়া উচিত, প্রাপ্য যে অধিকার, সে অধিকার নিশ্চিত করার জন্য এই সরকার কাজ করছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই সমস্যা সহ অন্যান্য সকল সমস্যা আন্তরিকতার সহিত এই সরকার দেখে সমাধান করবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলা, বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা পরিণত করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আবার দেখা হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, পেঁয়াজ নিয়ে এই 2 মাস যত কথা, তার সঙ্গে আজকে আমাদের টক শো, আবার নতুন করে অনেক কথা হলো। তবে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা তারা বলেছেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশপ্রেম আছে কি না। এই যে দুর্নীতির কথা আমরা বলি, আমরা যদি তৃণমূল থেকে এই শিক্ষা না নেই, আদর্শ এবং সততা, তাহলে কখনোই এই সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, যেটি আমাদের আলোচকদের মধ্যে বেরিয়ে এসছে। আমাদের দেখতে হবে ইতিহাস, দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপান দীর্ঘ সময়, চিনি তারা যতদিন নিজেরা উৎপাদন করে স্বনির্ভর হতে পারেনি, আমদানি করেনি। আজ পেঁয়াজের রসনা ছাড়া বাঙালি চলে না। শুধু সরকারের দায় নয়, শুধু কোনো কর্তৃপক্ষের দায় নয়, আমরা যারা ভোক্তা সাধারণ আছি, আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। আমরা যখন কোনো দ্রব্য মূল্য বৃদ্ধি পায়, তখন তা যদি আমরা একটু মিতব্যয়িতার সঙ্গে খরচ করি বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আবার দেখা হবে কোনো এক সময় অন্য কোনো প্রসঙ্গে। ততদিন সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।